এই যে শুনছেন, কাল তো পহেলা বৈশাখ। এই বৈশাখে আপনার প্ল্যান কি? দুপুরে ভাত খেয়ে একটু টেলিভিশন দেখতে লাগলাম। টেলিভিশন দেখতে দেখতে আমার চোখে ঘুম চলে আসে। যদিও আমি দুপুরে তেমন একটা ঘুমাই না, তবে আজ টিভি দেখার সময় একটু ঘুম আসতে শুরু করেছে। দুপুরে এর আগে কখনো ঘুমাইনি তেমন, কিন্তু চোখে সত্যি ঘুম আসার কারণে টেলিভিশন অফ করে ঘুমাতে গেলাম। বিছানায় পিঠ রেখে চোখ বুজতেই ঘুম চলে এলো। কিন্তু 10 থেকে 15 মিনিট পর কেমন জানি অস্বস্তি লাগছে আমার শরীরে, কেমন একটা ভেজা নেজা লাগতেছে। আমি চোখ বন্ধ থাকা অবস্থায় এপাশ ওপাশ করে শরীরটা নড়াচড়া করলাম। তারপরও কেমন একটা অস্বস্তি অনুভব করলাম। চোখ খুলে দেখি শরীর ঘেমে গেছে। ফ্যান অফ। বুঝলাম কারেন্ট চলে গেছে। গরমে আমি মোটেও ঘুমাতে পারি না। গায়ে গেঞ্জি ছিল, ওটা কেমন ভিজে সেচেতে হয়ে গেছে। ইস, কি অবস্থা! বিছানা থেকে উঠে গেঞ্জিটা খুলে গামছা নিয়ে বাথরুমে গেলাম। গামছাটাতে পানি নিয়ে ভিজিয়ে শরীরটা মুছে ঘামটা ধুয়ে তারপর ভালো মতো চিপে ছড়িয়ে নিলাম। গামছাটা গায়ে মুছে নিলাম। এরপর একটা শার্ট পরে ছাদে আসলাম। আমি যে বাড়িটা থাকি তার পাশে একটা বড় আম গাছ আছে। আম গাছটার ছায়া ছাদটাকে অনেকটা ঘিরে রেখেছে। ছাদে বেশ ছায়া থাকে। চুপচাপ দাঁড়িয়ে আছি রেলিং ধরে। মাঝে মাঝে আম গাছটার দিকে তাকাচ্ছি। এবার এই গাছটায় আম ধরেছে বেশ ভালো। আমগুলোর দিকে যখন তাকিয়ে দেখছিলাম, একটু পর পেছন থেকে একটা মেয়ের কণ্ঠের মতো শুনতে পেলাম। এই বৈশাখীতে আপনার প্ল্যান কি? পেছনে ফিরে দেখি ঈশিতা। ঈশিতা হলো আমার বাড়ির কাজের মহিলার মেয়ে। দেখতে শুনতে ভালোই। মেয়েটা একটা লাল রঙের সালোয়ার কামিজ পরা আর চুলগুলো বেনি করা অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে। ঈশিতারা 2 বোন। ঈশিতা বড় আর ছোট বোন আফিয়া। ও ক্লাস 4-এ পড়ে। আফিয়ার সাথে আমার ভাবসাবর একটা ভালো। ঈশিতার সাথে তেমন একটা ভালো না তা বলবো না, তবে ওর সাথে কথা কম হয়। কাজের মহিলা আন্টি আমাদের বাড়িতে 20 বছরের বেশি সময় আছে। 2 মেয়েকে নিয়ে থাকে এখন। আমরা কখনো কাজের মহিলার 2 মেয়েকে ছোট করে দেখিনি, বরং আমার মা বাবা আমার থেকে ওদের 2 জনকে বেশি গুরুত্ব দিয়েছে। বাড়িতে ভালো কিছু রান্না হলে সবার আগে কাজের মহিলার 2 মেয়েকে দেয়া হয়। সব কিছুতে ওরা আমার থেকে একটু গুরুত্ব বেশি পায়। তবে আমি কেন ঈশিতার সাথে বেশি ঘনিষ্ঠতা করিনি? প্রাপ্তবয়স্কতা তাই। তার উপর আমার বাবা খুব বদমেজাজের লোক। যদি কেউ কিছু বিচার দেয়, আমার কপালে খারাপ কিছু যে জুটবে তার বলা লাগে না। ঈশিতার সাথে যদি ফাজলামি করি বা আমার বাবা কোনো কিছু আজ করতে পারে, আমার খবর আছে। এলাকায় আমার বাবার যথেষ্ট সম্মান আছে। বলা যেতে পারে এলাকার সম্মানীয় লোক। তাই আমি সবসময় 3 তলাতেই থাকি। রুমে কাউকে আসতেও দিই না। আর বাড়ির সবাই 1 তলাতে থাকে। আমার চুপ থাকা দেখে ঈশিতা আবার বলল, চুপ কেন ফারহান সাহেব? কি হলো বলুন তো? এইবার কি প্রোগ্রাম করবেন চিন্তা করেছেন? না মানে, এটা নিয়ে এখনো তেমন কিছু ভাবিনি। আপনি হঠাৎ ছাদে যে? কেন ভাবেননি কেন? সব কিছুতে আগে থেকে পরিকল্পনা করতে হয়। যেই কাজটায় আগে থেকে পরিকল্পনা করা হয় সেটা খুব সুন্দর হয়। বাবা বলেন, সব কাজ করার আগে ভেবে নিতে হয়। ঈশিতা আমার বাবাকে বাবা বলে ডাকে। আমার বাবার খুব আদরের একজন ঈশিতা আর আফিলা। মাঝে মাঝে মনে হয় আমি এই বাড়ির ছেলে নয়, বাড়িতে ভাড়া থাকি। ঈশিতার মা অসুস্থ, এজন্য গ্রামে থাকেন তিনি। আর শহরে থাকে এরা 2 জন। মা বাবা ঈশিতাকে ভালো ভার্সিটিতে পড়ায় আর আফিয়াকে ভালো স্কুলে পড়ায়। 2 জনের প্রতি আমার মা বাবার এত ভালোবাসা আমাকে অনেক অবাক করে। কিছু সম্পর্ক থাকে যেখানে রক্তের টান না থাকলেও কলিজার টানে সবকিছু আগ্রহ তৈরি করে দেয়। ঈশিতা আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চুপ করে শুধু মাথা দিয়ে সূচক ইশারা দিলাম। এরপর ঈশিতা আমার সামনে এসে আম গাছটার দিকে তাকায়, তারপর বলল, আমি কিন্তু প্ল্যান করে ফেলেছি ফারহান সাহেব। ভালো করেছ। আমি সবসময় ভালো করি। কই, এবার জিজ্ঞেস করুন কি প্ল্যান করেছি? আপনি তো আমার সাথে কথাই বলেন না, চুপচাপ করে আছেন কেন? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। ঈশিতার সাথে আমি তেমন একটা মিশি না। আফিয়াকে মাঝে মাঝে পড়াই, তবে ও পিচ্ছি বলে খাতির ভালো। বাবা দেখে শুনে রাখে 2 জনকে। আমি একটু চুপ করে থেকে বললাম, কি প্ল্যান করেছ শুনি? এবার ঈশিতা আম গাছ থেকে চোখ সরিয়ে পেছনে ফিরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। আমি ওর দিকে তাকিয়ে আছি। হাবভাবে কখনো কেউ বলবে না এটা কাজের মহিলার মেয়ে। বাইরে সবাই জানে ঈশিতাই বাড়ির মেয়ে। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রথমত সকালে উঠে গোসল দেব। এমনিতেই সকালে সবার মন ফ্রেশ থাকে, তার উপর গোসল করলে আরও ফ্রেশ লাগবে। মনটা একটু চাঙ্গা করা দরকার, বুঝছেন? তাও ঠিক। ফ্রেশ মন, ফ্রেশ সব কিছু। ওই দিন শাড়ি পরব, চুড়ি পরব, চোখে কাজল দিব। আচ্ছা, কি কালারের শাড়ি পরা যায় বলেন তো? আমি না কোন ধরনের শাড়ি সাজেস্ট করতে পারছি না। বৈশাখী শাড়ি একটুও ভালো লাগে না। কোন টাইপের পরব বলেন তো? আমি কি বলবো বুঝতে পারছি না। এই মেয়ে যা ইচ্ছা পড়ুক, আমাকে বলার কি আছে? মায়ের থেকে জিজ্ঞাসা করলেই পারে। আমি হাত দুটো আমার বুকের উপর একটার উপর আরেকটা রেখে জড়সড় করে বললাম,
আমি তো মেয়েদের একটু কিছু বুঝি না, তবে ওই দিন সাদা কালার টাইপের কিছু পরলে ভালো হয়। মানে এটাকে বৈশাখের প্রতীক হিসেবে দেখা যায় আর কি। স্পেশালি বৈশাখের শাড়ি কেন্দ্রিক কিছু পরলে তোমার ভালো লাগতে পারে। আমিও এটা ভেবেছিলাম যে বৈশাখীর দিন যদি বৈশাখীর কিছু না পরি তাহলে কেমন হবে। আমি আর কিছু বললাম না। মেয়েটা অনেক বকবক করে, সারা বাড়ি মাতিয়ে রাখে, মায়ের সাথে সবসময় চিপকে থাকে। মা বাবাকে এরা দুই বোন এত সম্মান করে আর মেনে চলে যে আমি নিজেই কখনো আমার মা বাবাকে এমন ভয় বা মনে হয় না মেনে চলেছি। তবে ঈশিতার কথা শুনে যেই বলবো যে আচ্ছা ঠিক আছে আমি আসি, কিন্তু তা বলার আগেই সে তা আবার বলল, ওহ ফারহান সাহেব, কোথাও বের হবেন না ওই দিন? মানে বৈশাখীর দিন বের হবেন না কোথাও? না, তবে ওই দিন একটা লম্বা ঘুম দেব। বিশেষ দিনে বিশেষ ঘুম বেশ ভালো হবে। আমি অকেশনে তেমন বের হই না, মা বাবা জানে। কি বলেন এগুলো আপনি? জানেন না বছরের প্রথম দিন যার ভালো কাটে সারা বছরে তার ভালো কাটে? আপনি ওই দিন ঘুমালে সারা বছরও আলসে আর ঘুমানোর মাঝে কেটে যাবে, কোনো কাজে মন বসবে না। আপনি তো আইএমের প্ল্যান করছেন। আমি একটু অবাক হলাম ঈশিতার কথা শুনে। এই মেয়ে যে এগুলো কি বলে, এসব কি কেউ কখনো ভাবে নাকি? মেয়ে তো দেখি ভালোই ভাবছে এইসব নিয়ে। আমি বললাম, তোমাকে এই কথা কে বলল? এসব কথার আর কোনো মানে নাই। আমার নানুর কাছ থেকে শুনেছি। শুনেন, কোথাও বের হবেন বুঝলেন, ওই দিন ঘুরতে হয়, মেয়েদের দেখতে হয়। আপনি মনে হয় খাটাসের মতো ঘুমানোর চিন্তা করে রেখেছেন বছরখানেক আগের থেকে। আমি কিছু বলতে গিয়ে আর কিছু বললাম না। আসলে ঈশিতার গ্রামে ওর নানি আছে। রোজার ঈদে বেড়াতে গিয়েছিল আমার মাকে নিয়ে। ওর নানিমার বয়স হয়েছে। আমাদের অনেক আগের প্রজন্মের মানুষ। আগের প্রজন্মের মানুষেরা কত কিছু জেনা বলে। ঈশিতা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানেন, আমিও বের হব যদি কেউ নিয়ে যায়। আমার তো কেউ নেই, মার্কেট করতে গেলেও আপনার বাবার সাথে করে নিয়ে যাবে। একটা দোকানে নিয়ে যায়, দোকানদার আপনাদের পরিচিত, দামি দামি জিনিস দেখায়। যাই হোক, ঘুরতে নিয়ে যাবার মতো কেউ নেই। যদি কেউ নিয়ে যায় তাহলে আমি যাব। আমি কিছু বুঝলাম না। এই মেয়ে কী বলতে চায়? আসলে মেয়েরা অনেক সময় এমনভাবে কথা বলে যা বোঝা মুশকিল। ওরা কথা বলার সময় কত প্রকারের ইঙ্গিত দিবে শুধু ওরাই জানে। আর আমি তো কোনো জাদুকর না যে তাদের এই সব আকার ইঙ্গিত বুঝব। আমি একটু কপাল কুঁচকে বললাম, মানে কে নিয়ে যাবে তোমাকে? আর কার কথা বলছো? কে আছে নিয়ে যাবার মতো? কিছু না, বাদ দেন তো। আপনাকে কিছু বলাটা বেকার, সেটা আমার বোঝা দরকার ছিল। এইটুকু বলে ঈশিতা হেঁটে আমার সামনে আসে। তারপর এদিক ওদিক তাকিয়ে একটা ইটের কঙ্কর নিয়ে আমগাছটার দিকে তাকায়। তারপর আমগাছটা ঢিল মারল। আমগাছটা বাবার লাগানো। ঢিল মেরেই আমার দিকে তাকিয়ে বলে, আপনার গার্লফ্রেন্ড আছে ভারান সাহেব? যদিও থাকার কথা না। হঠাৎ এই কথা কেন? আর থাকবে না মানে কি? এমনি জানতে চাইলাম আর কি। কেন জিজ্ঞাস করে অন্যায় করে ফেলেছি? বাবাকে বলবো নাকি ডেট করেন? আরে আমি তো সেটা বলিনি। হ্যাঁ গার্লফ্রেন্ড আছে, যাও বলো, তাহলে বিয়েটা জলদি করে ফেলতে পারবো। আমার এই কথা শুনে ঈশিতা আমার দিকে কেমন জানি তাকালো। একটু নুয়ে পাথর নিচ্ছিল আমগাছে ঢিল মারার জন্য, সেটা আর হলো না। কেমন জানি মূর্তির মতো হয়ে নুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কিছুটা মন খারাপের আভাব বোঝা যাচ্ছে। তারপর সজোর হয়ে আমার দিকে একটু এগিয়ে এসে বলে, কি বললেন? আবার বলেন তো শুনি। বলেছি গার্লফ্রেন্ড আছে, বাবাকে একটু জানিয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলো। ও, ওর মুখটা কেমন জানি হয়ে গেল, কেমন একটা রাগ রাগ ভাব। কিন্তু কেন? কি করলাম আমি? এমন রিয়াকশনের মানে কি? আপনি আমার সাথে মজা করছেন তাই না? ধরুন এইসব মজা আমার ভালো লাগে না। আপনি সিরিয়াস মুডে মজা কেন করেন? আমি মজা করছি না, আর তোমার সাথে কেন মজা করব? ঈশিতা একটু চুপ হয়ে গেল। কিছুক্ষণ সময় নিয়ে একটু রেগে আমাকে বলল, গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে না? আপনার সাহস কি করে হলো আমার সাথে কথা বলছেন? আমি আপনার কাছে কি করব? আরে এ মেয়ে বলে কি? আমি একটু অবাক হলাম। ঈশিতা আমার সামনে আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে চলে গেল। মেয়েগুলো এমন কেন? আমি তো কিছুই বুঝলাম না। সত্যিই মেয়েদের বোঝা মুশকিল। একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতেই পারে। গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড হলো মেয়ে বন্ধু। মেয়ে বন্ধু থাকতেই পারে, তাই বলে কি অন্য মেয়েদের সাথে কথা বলা যাবে না? কোনো কোনো মেয়ে ভাবে যে ছেলে গার্লফ্রেন্ড আছে তার সাথে বেশি কথা বলতে নেই, হাই হ্যালো ভালো আছি কিনা, ব্যাস এতটুকু কথা বললেই শেষ। এই তো গত মাসে অফিস থেকে আসার পর গেট দিয়ে ঢুকে উপরে উঠছিলাম, দেখি ঈশিতা বিল্ডিংয়ের নিচে তার বোন আফিয়ার সাথে ব্যাডমিন্টন খেলছে। আমি ফোনে হেসে হেসে কথা বলছিলাম অফিসের কলিগের সাথে। এমন সময় ঈশিতা সামনে এসে বলে, কার সাথে কথা বলছেন মিস্টার? আমি মোবাইলটা কান থেকে নামিয়ে বললাম, কি বলছো শুনতে পাইনি।
বলেছি, এত হেসে হেসে কার সাথে কথা বলছিলেন? আমি একটু চুপ করে থেকে মোবাইলটা আবার কানে লাগিয়ে যার সাথে কথা বলছি তাকে বললাম, পরে ফোন করছি, এখন রাখি। আমারই কথা শুনে ঈশিতা আবার বলল, ডিস্টার্ব করেছি তাই না? আমার সামনে কথা বলতে পারছেন না, বলেন, সমস্যা নেই। আমি তখন কিছুই বুঝিনি ঈশিতার কথার মানে। ঈশিতা এমন আচরণ করছে কেন? আমি অফিসের ফারুক ভাইয়ের সাথে কথা বলছিলাম হেসে হেসে। আমি বললাম, আপনি ঠিক আছেন তো? ঈশিতা চুপ করে রইল। পাশ থেকে আফিয়া এসে বলল, ফারহান ভাই, আমার সাথে খেলবে? আসো খেলি। আমি ওর মাথায় হাত বুলেও বললাম, আমি এখন অফিস থেকে আসছি, অন্যদিন খেলব, যেদিন অফিস ছুটি থাকবে সেদিন, কেমন? আমার এই কথা শুনে ঈশিতা তার ছোট বোন আফিয়াকে বলতে লাগল, কারোর সাথে খেলতে হবে না, চল এখান থেকে। অপরিচিতদের সাথে কথা বলবি না, একদম না, খবরদার। আমি অপরিচিত? কি আজব! এই মেয়ের কাহিনী কি? বাড়ির মালিকের ছেলে আমি, আমাকে বলে অপরিচিত নাকি? ঈশিতা কথাগুলো বলেই আফিয়াকে নিয়ে চলে যায়। আমি কিছুই বুঝিনি। অবশ্য এর পরের দিন আমার সাথে ঠিকই কথা বলতে লাগলো, আর আজকেও গার্লফ্রেন্ডের কথা শুনে এমন করল। আচ্ছা, আমি যেটা ভাবতেছি সেটা না তো? ঈশিতা কি কোনো কারণে আমাকে পছন্দ করে? আমি পকেটে হাত ঢুকিয়ে হেঁটে হেঁটে যেই ছাদ থেকে নামতে যাব, এমন সময় আবার ওকে ছাদের দরজাটা দিয়ে আসতে দেখলাম। আমি দাঁড়িয়ে গেলাম। ও আমার সামনে এসে দাঁড়ায়। আমি পকেট থেকে হাত বের করে চুপ করে দাঁড়িয়ে আছি। ঠিক এমন সময় ও আমার হাতটা ধরে ওর মাথায় নিয়ে রেখে বলে, আমার মাথা ছুঁয়ে বলেন, আপনি যা বলেছেন মিথ্যে বলেছেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ওর চোখগুলো কেমন লাল হয়ে গেছে এইটুকু সময়ে। আমি বললাম, আমি মিথ্যে বলবো কেন? আমার গার্লফ্রেন্ড আছে। একজন ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না? আমার তো কত মেয়ে বান্ধবী আছে। আমার কথায় শুনে ঈশিতা এবার একটু অবাক হয়ে তাকিয়ে বলল, শেষের বাক্যটা কি বলেছেন আবার বলেন তো? কি আজব! বলেছি মেয়ে বন্ধু আছে। ঈশিতা এবার আমার হাতটা ওর মাথা থেকে নামায়, তারপর চোখ মুছে একটা হাসি দেয়। বুঝলাম না, এই মেয়ে কি পাগল হয়ে গেছে? তারপর বলল, ইস, আমি কি বোকা! আচ্ছা, লাভার আছে আপনার? মানে প্রেমিকা আছে? আমি একটু হাসলাম এই মেয়ের কথা শুনে। কোনো কথাই বললাম না আমি। ঈশিতা এবার একটু পেছনে সরে যায়, এক পা দুপা করে। তারপর ছাদের দরজাটার কাছে গিয়ে বলল, এই বৈশাখীতে আমি আপনার যাতে বের হতে চাই, আপনার সব কিছুতেই আমিই থাকতে চাই। এটা বলেই ও দরজা দিয়ে নেমে যায়। মেয়েগুলো এমন কেন বুঝলাম না। পছন্দ করে সেটা মুখে বললেই হয়, এভাবে আকার ইঙ্গিতে বলার কোনো মানে হয়? মেয়েরা আসলে একটা সরল অঙ্ক, ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কের মতো সমাধান হয়। আমি যদি মাকে বলি ঈশিতাকে আমার পছন্দ, পরের দিনই আমার সাথে ওর বিয়ে পড়িয়ে দেবে। মুচকি হাসলাম আমি। তাহলে পহেলা বৈশাখের দিন ঈশিতাকে নিয়ে ঘুরতে বের হব। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আছেন যারা গল্প শুনেন কিন্তু কমেন্ট করেন না। যারা কমেন্ট করেন না তাদেরকে বলছি অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনার মতামত জানাবেন গল্পটি কেমন হয়েছে বা আপনার কাছে কেমন লেগেছে। কোনো ভুল থাকলে সেটাও তুলে ধরবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।